আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা ভালোই আছো। যদিও তোমরা অনেক টেনশন আছো অনেকেই, কারণ আর এক সপ্তাহের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো পরীক্ষা শেষ সময় নিজেকে একটু প্রস্তুতি নিবা সঠিকভাবে। তো তাই তোমাকে একটু সাহায্য করার জন্য আমি তোমাদের সামনে চলে আসলাম। আজকে ক্লাসের মূল টপিকটা হলো তোমার যাদের ইংলিশে খুব বেশি ভালো প্রিপারেশন নাই, অল্প অল্প প্রিপারেশন আছে, অল্প প্রস্তুতি আছে, তারা কিভাবে ইংলিশে ভালো করতে পারবা, তাদের এখন কি করণীয় শেষ সময়ে এসে। তো এই তোমাদেরকে একটু সাহায্য করার জন্যই আমি আজকে একটা টেকনিক মানে বোঝানোর একটা ক্লাস নিয়ে আসলাম, যে কিভাবে ইংলিশ পড়লে তোমার সেটা এ প্লাস নিশ্চিত করতে পারো। তো সেইখানে দেখো, তো বেশি কথা বলবো না, খুবই ছোট একটা ভিডিও। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে অল্প প্রস্তুতি নিয়ে আমরা কিভাবে ইংলিশে এ প্লাস এর প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব। তো সবার আগে মনে রাখবা যে তুমি একটু আত্মবিশ্বাসী হও, যতটুকু প্রিপারেশন আছে ওটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করো। তো প্রথম কাজটা হলো আমাদের ইংলিশের সিলেবাসটা এবং কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। অনেকেই আছে তোমাদের এখনো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে প্রপার ধারণা নাই। তোমরা অনেকভাবে আমাদেরকে প্রশ্ন করো যে এটা কি বইয়ের ভিতর থেকে আসবে নাকি বাইরে থেকে আসবে, এটা আসবে কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পাচ্ছি। তো তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস সম্পর্কে এখন প্রপার আইডিয়াটা অনেকের নাও থাকতে পারে। তো দ্যাটস ওয়াই তোমাদের এখানে সিলেবাসটা আমি একটু দিয়ে রাখলাম, যে তোমাদের কিভাবে প্রশ্নটা সাজানো হতে পারে পরীক্ষায়। তো সেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল 11টা প্রশ্ন থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে, এবং 2টা সেকশন আছে। একটা সেকশন হলো রিডিং পার্ট এবং একটা সেকশন হলো রাইটিং পার্ট। তাহলে প্রথম কাজ তোমার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? এবং সেম অ্যাজ সেকেন্ড পেপারে যদি তাকাও, সেকেন্ড পেপারে দেখো 9টা পার্ট আছে গ্রামার, এবং তোমার রাইটিং পার্টেও কিন্তু 40 মার্কস আছে। এই বিষয়টা নিয়ে তুমি আগে বুঝবা, তারপর একটা স্ট্র্যাটেজি সাজাবা, যে স্ট্র্যাটেজিতে তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়বা। মানে পরীক্ষাটা তো একটা যুদ্ধ, তাই না? তো যুদ্ধে নামার আগে একটা স্ট্র্যাটেজি থাকতে হয়, যুদ্ধের আগের একটা স্ট্র্যাটেজি, যুদ্ধকালীন একটা স্ট্র্যাটেজি। তো তোমার পরীক্ষার আগের একটা স্ট্র্যাটেজি এবং পরীক্ষার সময় একটা স্ট্র্যাটেজি থাকবে। তো এখন দেখো, এই সিলেবাসটা তুমি যখন দেখলা যে কোশ্চেন প্যাটার্নে তোমার ফার্স্ট পেপারে প্রথমটা কিন্তু রিডিং পার্ট 70 মার্কস অ্যান্ড রাইটিং পার্ট 30 মার্কস। তো এইটার প্রিপারেশন তুমি কিভাবে নিবা? তো একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে সহজে কিভাবে তুমি বেশি মার্ক উঠাতে পারো, তো সেইখানে যে বিষয়টা খেয়াল রাখবা সেটা হলো রিডিং পার্ট, তার মানে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজকে গুরুত্ব দিবা। কারণ এইখানে কত মার্ক তুমি একটু খেয়াল করো, খুব সহজেই তোমার প্যাসেজে সিন সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ দুইটাই কিন্তু প্যাসেজটা তোমার কোশ্চেনেই দেওয়া থাকতেছে। তো এই দুইটা পার্ট থেকে তুমি প্রায় দেখো 7 আর 10 17 আর 10 27 এবং 10 মানে 37 মার্ক, 37 মার্কস তুমি এইখান থেকেই পেয়ে যাচ্ছ। 37 মার্কস তুমি তোমার এই রিডিং এর সিন এবং আনসিন প্যাসেজে পেয়ে যাচ্ছ। তো এটার প্রিপারেশনটা তুমি যদি ঠিকঠাক মতো নিতে পারো, তোমার 37 মার্কস তুমি কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে যদি 35 অর 30 মার্কস তুমি নিশ্চিত করতে পারো। তুমি দেখো তোমার এ প্লাস পাইতে হলে 160 মার্ক প্রয়োজন আছে। তো 160 এর মধ্যে 30 মার্ক তুমি এইখানে নিশ্চিত করো, ধরে রাখো যে আমি এইখানে 30 পাবো, এটা ধরে রাখো। তো এই 30 পেতে হলে তোমাকে কি করতে হবে? তোমার বইয়ের যে সিন প্যাসেজ সেখান থেকে ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, এই ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে তুমি প্র্যাকটিস করো প্রথমে। এখানে আমাদের একটা ভুল আইডিয়া আছে, সেটা হলো যে আমরা কখনোই এই প্যাসেজগুলো বাসা থেকে দেখেই যাই না, প্র্যাকটিস করেই যাই না, অনেকেই আছি। তো দ্যাটস ওয়াই এখানে আমরা পিছিয়ে পড়ি। তো ইম্পর্টেন্ট প্যাসেজ তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের ইম্পর্টেন্ট প্যাসেজ কিন্তু খুব বেশি নেই, খুব বেশি ইম্পর্টেন্ট প্যাসেজ তোমাদের নাই, অল্প কয়েকটা ইম্পর্টেন্ট প্যাসেজ। তুমি শুরুতে দেখো, তুমি যদি আমিন এর প্যাসেজটা একটু চিন্তা করো, যে আমিন এই প্যাসেজ, এরপর তুমি দেখো মেহেরজানের প্যাসেজটার কথা চিন্তা করো, মেহেরজান, ঠিক আছে? তারপর দেখো একটা প্যাসেজ আছে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, এই প্যাসেজটা। এবং তারপরে দেখো জাহির রায়হান এবং প্রীতিলতা, ঠিক আছে? এবং সবার শেষে আছে গ্রাফিতি। একটু তুমি যদি এইখানে তোমার রিস্ক ফ্যাক্টরটা কমাতে চাও, তুমি মালদ্বীপসটা পড়তে পারো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
মালদ্বীপস, হ্যাঁ, এবং শ্রীলঙ্কা। এই যে প্যাসেজগুলা তোমার বইয়ের ইম্পর্টেন্ট প্যাসেজগুলা দেখো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা 9টা প্যাসেজ তুমি যদি একটু ভালো করে পড়ো, তোমার সিন প্যাসেজটা কিন্তু হয়ে যায়। এখান থেকে কি কোশ্চেন আসবে? সিন প্যাসেজ থেকে কোশ্চেন আসবে এমসিকিউ কোশ্চেন আনসার এবং গ্যাপ ফিলিং। এই 3টা জিনিস কিন্তু সরাসরি সিন প্যাসেজ থেকে আসতেছে, এবং তুমি তোমার বিগত বছরের বা বিভিন্ন স্কুলের টেস্ট পেপারের কোশ্চেন থেকে তুমি এমসিকিউ এখানে সলভ করতে পারো, কোশ্চেন আনসার সলভ করতে পারো, এবং গ্যাপ ফিলিংটা কয়েকটা সলভ করতে পারো। তাহলে কিন্তু এই প্রিপারেশনটা তোমার মোটামুটি হয়ে গেল। আনসিন প্যাসেজে আসো। আনসিন প্যাসেজ অল্প কয়েকটা প্যাসেজ সলভ করলেই তুমি বুঝতে পারবা যে তোমার কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, সেখান থেকে কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে ইনফরমেশন ট্রান্সফারটা লিখতে হয়। কারণ আনসিন প্যাসেজ থেকে তো আমাদের এই দুইটা জিনিস, ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি, এই দুইটা জিনিস কিন্তু খুব সহজেই তুমি সলভ করতে পারবা। তো এটা সলভ করার জন্য তুমি এখানে কি করবা, কিওয়ার্ডস খুঁজে অ্যান্সার দিবা। যখন তুমি কোশ্চেনটা দেখছো প্যাসেজের পরে যে কোশ্চেনটা, সেইখানে তোমার ইনফরমেশন ট্রান্সফারে কি কি জানতে চাইছে সেই কিওয়ার্ডসটাকে তুমি খুঁজবা এবং তারপরে টেক্সট থেকে অ্যান্সার লেখা শুরু করবা। তো আনসিন প্যাসেজের জন্য তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলেই কিন্তু বুঝতে পারবা যে কিভাবে সামারি বা ইনফরমেশন ট্রান্সফার পরীক্ষা আসবে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না, আমি শুধু টেকনিকের কথা বলতেছি। সাজেশনের জন্য ভিন্ন ক্লাস তোমরা পাবা। তো এরপর দেখো, এখন তুমি যখন এই যে সিন প্যাসেজ পড়তেছো, সিন প্যাসেজ পড়তে গিয়ে তুমি পরীক্ষায় প্রশ্ন সলভ করতে গিয়ে একটা প্রবলেমে ফেস করবা, সেটা হলো কোশ্চেনের ভোকাবুলারি বুঝবা না। তো এই জন্য তুমি যখন প্যাসেজ পড়তেছো, তখন তুমি যখন একটা সিন প্যাসেজ পড়তেছো, সেইখান থেকে তুমি 20টা করে নিউ ওয়ার্ড 20টা নিউ ওয়ার্ডস তুমি শিখে ফেলো। যে এই প্রতিদিন এভরিডে প্রত্যেকটা প্যাসেজ থেকে অ্যাটলিস্ট 20টা ওয়ার্ড আমি খুঁজে বের করি যেটা আমার কাছে নতুন, এবং সেইগুলার সিনোনিম এবং অ্যান্টোনিম, সেই যে ওয়ার্ডগুলো তুমি শিখছো সেগুলোর সিনোনিম অ্যান্টোনিমটা মুখস্থ করতে না পারলেও তুমি একটু কয়েকবার পড়ো, বারবার কয়েকবার পড়তে থাকো। তাহলে দেখো তোমার এই সিন প্যাসেজের একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। এখন এনাফ টাইম আছে, তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন ইংলিশ পড়তে পারবা। এই 3-4 দিনে তুমি 8টা প্যাসেজ খুব ইজিলি পড়তে পারবা। এটা কিন্তু সম্ভব, ঠিক আছে? খুবই সম্ভব এই কাজটা করা। এরপর দেখো যে তোমার পোয়েম এন্ড স্টোরিজ, এটা নিয়ে তোমরা অনেকে প্রবলেম ফেস করো যে এইবার তো আমাদের পোয়েম এবং স্টোরি থেকে শর্ট অ্যান্সার লিখতে হবে এবং সেইটার জন্য কোনো প্যাসেজ থাকবে না, তো আমাকে তো মুখস্থ করে এসে লিখতে হবে। তো এইটার জন্য তোমরা যেটা করবা, তোমার পোয়েম এবং স্টোরির যে থিম আছে, মানে মূল বক্তব্যটা কি, এই স্টোরিটা কি নিয়ে লেখা হয়েছে, এই কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে, এই বিষয়টা তুমি শিখে রাখবা এবং মনে রাখার চেষ্টা করবা যে এই কবিতাটার মূল বক্তব্য এইটা। এবং তারপরে প্রত্যেকটা কবিতার বা প্রত্যেকটা গল্পের কতগুলো দিক আছে, যে এইখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এইখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এই গল্পের মধ্যে যেমন আমি যদি মনে করি আমিন, হ্যাঁ, বা এই মিস্টার মতিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখানে আমিনের ক্যারেক্টারিস্টিক্স, মিস্টার মতির ক্যারেক্টারিস্টিক্স, মতির সাথে আমিনের কি কি মিল আছে, তাই না, মাদার এবং সান রিলেশনশিপ, এবং এই যে এনভায়রনমেন্টের সাথে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট বা ক্যারেক্টারিস্টিক্সের কি মিল আছে, এই বিষয়গুলোই তো আলোচনা করছে। তো গল্পগুলো তুমি পড়ে এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমার ইংলিশ ফর টুডে বইয়ের প্রত্যেকটা স্টোরি এবং প্রত্যেকটা পোয়েমের পরে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোই বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। সেই কোশ্চেনগুলো তুমি একটু শিখে রাখবা, কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে দিতে হয়, এবং সেটা মুখস্থ না করে তুমি প্র্যাকটিসের দিকে বেশি গুরুত্ব দিবা, যে এই প্রশ্নটার অ্যান্সারটা বাংলায় কি এবং সেটা আমি ইংলিশে লিখছি। এইভাবে প্র্যাকটিস করতে থাকবা পোয়েম এবং স্টোরিজের জন্য। তাহলে দেখো তোমাদের এইখানে এই বিষয়টা তোমরা সমাধান করতে পারবা। এরপরে তোমার যে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ আছে, ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জে তুমি দেখো, এই যে শুরুতে দেখো ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জের দিকে তুমি যদি তাকাও, তাহলে তোমার এইখানেও কিন্তু তোমার 5 এবং 8, তার মানে 13 মার্ক কিন্তু এখানে আছে। এই 13 মার্কের ম্যাচিং এর 5 মার্ক পাওয়া খুবই সহজ। কিভাবে সহজ? কারণ তুমি জাস্ট এখানে 5টা বাক্য তৈরি করবা
এবং রিঅ্যারেঞ্জে তুমি যদি লিখতে পারো তুমি 8টা সেন্টেন্সের জন্য 8 মার্ক পেয়ে যাবা। তো রিঅ্যারেঞ্জ পরীক্ষা শুধু বক্স লিখবা সেটা ভিন্ন জিনিস, সেটা আমরা প্র্যাকটিস ক্লাসে দেখব। তো আজকে যেটা বলতে চাচ্ছি যে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করো, বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে কিভাবে অ্যান্সার করতে হয়, এই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? তো এরপর দেখো, তো ফার্স্ট পেপারে এই হলো তোমার এই বিষয় কোনটা কিভাবে তুমি মনে রাখবা সেটা আমরা বললাম। এবার দেখো সেকেন্ড পেপারে আমাদের দুইটা পার্ট আছে, একটা গ্রামার, একটা রাইটিং পার্ট। এখন গ্রামার এই সময়ে এসে তুমি রুলসের দিকে যদি বেশি ফোকাস করো, তুমি কখনোই গ্রামারে ভালো পারবা না। মনে রাখবা যে গ্রামার ভালো পারার একটা বড় টেকনিক হলো অনেক বেশি প্র্যাকটিস করা, যত বেশি কোশ্চেন পড়ো প্র্যাকটিস করা। তো তুমি এইখানে যেটা করতে পারো, তোমার যে টপিকগুলা টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস করতে পারো। যে একদিন তুমি প্রেপোজিশন এবং ট্যাগ কোশ্চেন সলভ করলা, একদিন তুমি রাইট ফর্ম অফ ভার্ব, একদিন চেঞ্জিং সেন্টেন্স সলভ করলা, আরেকদিন তুমি তোমার যে কানেক্টরস আছে কানেক্টর সলভ করলা, ঠিক আছে? আরেকদিন সাফিক্স প্রিফিক্স সলভ করলা। মানে টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করবা এবং এইখানে তুমি নিয়মটাকে মুখস্থ না করে বোঝার চেষ্টা করবা, কোশ্চেনের প্যাটার্নটাকে, সেন্টেন্সের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করবা। যেমন চিন্তা করো যে রাইট ফর্ম অফ ভার্ব যখন তুমি পড়তেছো, বাক্যের টেন্সটাকে খেয়াল রাখবা এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে খেয়াল রাখবা, যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এখানে কোন টেন্সটা বসতেছে, প্যাসেজের টেন্সটা ধরার চেষ্টা করবা। তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স করতেছো, চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, নেগেটিভ কিংবা তোমার যে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ তোমাদের নাই এবার, সেটা আর দরকার নাই। তাহলে তোমাদের শুধুমাত্র চেঞ্জিং সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই দুই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারগুলোকে তুমি একটু জেনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্স কেমন হয়, কমপ্লেক্স সেন্টেন্সে কোন কনজাংশন গুলো বসে, কম্পাউন্ড সেন্টেন্সে কোন কনজাংশন গুলো বসে, এবং সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইটকে কিভাবে নন ফাইনাইট করতে হয়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে বিপরীত অর্থগুলো তোমাকে জানতে হবে। তো এইভাবে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারগুলোর দিকে খেয়াল রাখবা। এবং দেখো তুমি যখন প্রেপোজিশনের দিকে তাকাবা, প্রেপোজিশনে তুমি কমন ফ্রেজেস গুলা, যে কিসের সাথে কি বসে, অ্যাবাইডের সাথে বাই বসে, এই ফ্রেজগুলোকে তুমি মনে রাখার চেষ্টা করবা। তাহলে দেখবা যে পরীক্ষা ভালো করতে পারবা। এবং সলভ কই থেকে করবা কোশ্চেন, বেশি বেশি প্র্যাকটিস কোথা থেকে করবা, সেই ক্ষেত্রে তুমি টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ার্সের যে বোর্ডগুলো আছে সেইগুলোর, কিন্তু প্রেপোজিশন তো প্রিভিয়াস ইয়ার্সের বোর্ড নাই, তাহলে এই বছরের টেস্টে বিভিন্ন স্কুলে আসা কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো। এইভাবে তোমরা গ্রামারটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো। এবং এরপর দেখো রাইটিং সেকশন। হ্যাঁ, রাইটিং সেকশনে আমাদের কি আছে, আমাদের প্যারাগ্রাফ এন্ড কম্পোজিশন আছে সেকেন্ড পেপারে, এবং ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন আছে। আর ফার্স্ট পেপারের জন্য ডায়লগ এবং স্টোরিজ আছে। এখন সে ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা তোমাকে জানতে হবে, যে লেটার কিভাবে লেখে, ইমেইল কিভাবে লেখে, তাই না? ডায়ালগের মধ্যে কি কি থাকে, কমপ্লিটিং স্টোরির মধ্যে কি কি থাকে, বা প্যারাগ্রাফ বা কম্পোজিশনের মধ্যে তুমি গুরুত্বপূর্ণ কথাগুলোকে মনে রাখবা। এখন প্যারাগ্রাফগুলা, তুমি কমন প্যারাগ্রাফগুলা একই স্ট্রাকচারে পড়বা, তাহলে যে কোনোটা আসলে তুমি লিখতে পারো। এইভাবে তুমি এখানে শিখতে পারো। এবং ডায়লগ বা স্টোরিজ যখন লিখবা, তখন মনে রাখবা যে টপিক, যে এখানে ডায়লগ বা স্টোরিতে কোন টপিকে আসলে তুমি কিভাবে লিখবা। তাহলে একটা হলো ফরম্যাট, একটা হলো টপিক, এই দুইটা বিষয় তুমি মনে রাখবা যে কোনো রাইটিং পার্ট প্র্যাকটিস করার ক্ষেত্রে। তাহলে মোটামুটি একটা ধারণা তোমাকে দিলাম। এবার টেকনিকের কথা বলি, যে পরীক্ষায় তুমি কি করবা। তুমি অনেক বেশি প্র্যাকটিসের দিকে ফোকাস করবা। প্র্যাকটিসের দিকে যখন ফোকাস করতেছো, আরেকটা বিষয় ফোকাস করবা, সেটা হলো তুমি নিজে নিজে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো, একটা প্রপার কোশ্চেন সলভ করার চেষ্টা করো। এবং সেইখানে তুমি অন্তত দুইটা পরীক্ষা দাও, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, দুইটা পরীক্ষা দাও, পুরো সময় ধরে পরীক্ষা দাও। এবং সেই পরীক্ষাতে নিজের ভুলগুলো নিজে খুঁজে বের করো, যে তুমি এখানে কি কি ভুল করছো, এবং সেই ভুলগুলোকে তুমি দেখো এখানে তুমি কি কি বানান ভুল করছো, তুমি কি কি টেন্সের ভুল করছো, হ্যাঁ, বা তোমার কি কোনো জায়গায় সেন্টেন্স ইনকমপ্লিট আছে কিনা, ইনকমপ্লিট সেন্টেন্স আছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখবা। এবং প্যারাগ্রাফ লেখার সময় তুমি কোনো ব্রেক দিবা না, কারণ প্যারাগ্রাফ একটা প্যারায় লিখতে হয়। তোমার যদি প্যারাগ্রাফ লেখার সময় একাধিক প্যারা হয়ে যায়, তাহলে তুমি কিন্তু সেখানে নাম্বারটা কম পাচ্ছ।
তাহলে এই বিষয়টার দিকেও আমাদেরকে ফোকাস করতে হবে, হ্যাঁ। এবং সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি নিজের একটা রুটিন তৈরি করো রেগুলার পড়ার জন্য এই লাস্ট টাইমের, হ্যাঁ। এবং সেইখানে তুমি ইংলিশের জন্য এভরিডে 60 মিনিট মানে 1 ঘন্টা তুমি গ্রামারের দিকে দাও, এবং 30 মিনিটস তুমি রাইটিং পার্টের দিকে দাও। 30 মিনিটস, হ্যাঁ, যে রাইটিং পার্ট গুলো আছে সেগুলোর দিকে প্রতিদিন 30 মিনিট করে সময় দাও, এবং 30 মিনিট তুমি ফার্স্ট পেপারে রিডিং পার্ট বা প্যাসেজের দিকে, স্টোরিজ অ্যান্ড পোয়েমস রাইটিং এর দিকে দাও, এবং 10 মিনিট তুমি নতুন যে শব্দগুলো শিখছো সেগুলোর স্পেলিং এবং সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম এবং সেগুলোর মিনিং এর দিকে দাও। এভরিডে যদি এই কাজটা করতে পারো, এই রেগুলারিটিটা মেনটেন করতে পারো, সেই সময়ে তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তো এই টেকনিকগুলো তুমি যদি অবলম্বন করো, তোমার প্রপার একটা ইংলিশ প্রিপারেশন হয়ে যাবে। যাদের অল্প প্রস্তুতি আছে তারাও সুন্দর মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাইতে পারবে। তো তোমাদের জন্য একটু অ্যাডভাইস নিয়ে আসলাম, এই বিষয়গুলো তোমরা ফলো করলে আশা করা যায় ইংলিশটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, যতটুকু এই শেষ সময় আমাদের সম্ভব। ঠিক আছে, তো আজকে এতটুকুই। তোমাদের পরবর্তী আরো অনেক ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো পরীক্ষা দাও, এই শুভকামনা করছি। আল্লাহ হাফেজ।